বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে এনটিপিসি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজকে আমরা বিগত বছরগুলিতে আসা রেশিও অ্যান্ড প্রপোর্শন এই চ্যাপ্টারের অঙ্ক দেখে নেব। একই টাইপের প্রশ্নগুলো বাদ দিয়ে বাকি প্রশ্নগুলোর উত্তর এখানে করে দেওয়া হয়েছে। আজ দ্বিতীয় ও শেষ পার্ট। আগের পার্টের 12টা প্রশ্নের সমাধানের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। এই প্রশ্নের পিডিএফ ও চাকরি পরীক্ষার অন্যান্য বিষয় ও পিডিএফ সংক্রান্ত তথ্যের জন্য তোমরা www.bengali-man-for-you.com এই ওয়েবসাইটে ভিজিট করতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সেশন শুরু করার আগে আরেকটা কথা বলে রাখি, 550টা প্রশ্নের এরিথমেটিক ই বুক কিছুদিন আগেই পাবলিশ করা হয়েছে। প্রয়োজন মনে করলে নিচে দেওয়া লিঙ্কে ভিজিট করতে পারো। আর যারা চাকরি পরীক্ষার অবজেক্টিভ ও ডেসক্রিপটিভ ইংলিশের প্রিপারেশান নিচ্ছ তারা আমার অপর একটা ইউটিউব চ্যানেল দাস ক্যাপিটাল ফলো করতে পারো। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। চলো আজকের সেশন শুরু করা যাক। প্রথম প্রশ্নে বলা হয়েছে, একজন ভদ্রলোক ও তার স্ত্রীর বর্তমান বয়সের অনুপাত 4:3 এবং 4 বছর পর এই অনুপাত হবে 9:7। যদি বিবাহের সময় তাদের বয়সের অনুপাত যথাক্রমে 13:9 থাকে তবে কত বছর আগে তাদের বিবাহ হয়েছিল? দেখো, ক্রস প্রোডাক্ট মেথডে এই অঙ্কটা করলে আমাদের সুবিধে হবে। যেখানে আমরা বলেছি এই ভদ্রলোকের বয়স এম দিয়ে ভদ্রলোককে ডিনোট করছি আর ডাব্লু দিয়ে মহিলাকে ডিনোট করছি। এদের বর্তমান বয়সের যে রেশিওটা আছে সেটা দেওয়া আছে 4:3 এবং 4 বছর পরে এই অনুপাত হবে 9:7। আচ্ছা, 4 বছর পরে ভদ্রলোকেরও 4 বছর বাড়বে আর ওনার স্ত্রীরও 4 বছর বেড়ে যাবে। এই হচ্ছে ক্রস প্রোডাক্ট মেথড, যেখানে দুটো রেশিও থাকবে এবং একটা সংখ্যা যেটা বাড়বে বা কমবে। 4 বছর পরে হতে পারে, 4 বছর আগে হতে পারে। বোঝা গেছে? ক্রস প্রোডাক্ট মেথডের সিস্টেম হচ্ছে এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, গুণ করে ওই গুণফলগুলোর বিয়োগ নেব। 4 7 28 এবং 3 9 27। 28 থেকে 27 বাদ দিলে 1। বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দেবো। এইটা ক্রস গুণ করে 28 আর 27 আসছে, তাদের বিয়োগফল 1 ইউনিট। ইকুইভ্যালেন্ট টু কত হবে? এটা ক্রস গুণ করব, এটা ক্রস গুণ করব। 4 9 36 আর 4 7 28। 28 আর 36 বিয়োগ করলে কত হবে? 8। তাহলে 1 ইউনিটের ভ্যালু হবে 8 বছর। এইটা যেটা ছিল 4 বছর পর, এই যে দেখছি এটা বছরে ছিল তাই এইটা এখানে বছর বসবে। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 8 বছর হয় তাহলে ভদ্রলোকের বর্তমান বয়স 4 ইউনিট। 1 ইউনিট যদি 8 বছর হয়, 4 ইউনিট হবে 32 বছর। তাহলে ভদ্রলোকের বর্তমান বয়স 32 বছর। আর মহিলার বর্তমান বয়স 3 ইউনিট। 1-এর ভ্যালু 8 হলে 3-এর ভ্যালু হচ্ছে 24। এটা হলো বর্তমান বয়স। এবারে দেখো, আমি বর্তমান বয়সটা এখানে লিখছি। ভদ্রলোকের বর্তমান বয়স 32 এবং ওনার স্ত্রীর 24। বলেছে কত বছর আগে তাদের বিয়ে হয়েছিল এবং আর একটা ডাটা দেওয়া আছে যে বিবাহের সময় তাদের বয়সের অনুপাত 13:9 ছিল। তোমাকে প্রমাণ করতে হবে যে তাদের বিয়ের সময় রেশিও 13:9 ছিল, কিন্তু উত্তর দেওয়া আছে কত বছর আগে। দেখো, এখন যদি 32 বছর হয় তাহলে বিয়ের সময় তার বয়সটা কম ছিল অবশ্যই। বর্তমানে বয়স 32 একজনের, 24 একজনের, তাহলে বিয়ের সময় তাদের বয়স কম ছিল। সেই রেশিওটা দেওয়া আছে 13:9। দেখো, 13:9 মানে কি? এই ভদ্রলোকের বয়স যদি 13 হয় তাহলে তার ওয়াইফের বয়স হচ্ছে 9। তাহলে এখানে যে উত্তরটা হবে সেটা অবশ্যই কি হবে? 13-র গুণিতক বা 9-এর গুণিতক। আমি যদি এই রেশিওটাকে 2 দিয়ে গুণ করি তাহলে এটা হবে 26, এটা হবে 18। যদি 3 দিয়ে গুণ করি এটা 39, এটা 3 9 27 ইত্যাদি। রেশিওকে সমান সংখ্যা দিয়ে গুণ করতে হয়। যেহেতু বিয়ের সময় এটা বর্তমান বয়স, যেহেতু বিয়ের সময় বয়স কম ছিল, আমি এই 13কে বা 9কে নামতা পড়তে শুরু করব। এমন একটা নামতা আমি যদি 13-র নামতা পড়ি তাহলে দেখব ভদ্রলোকের বয়স 32 আছে। 13-র নামতা পড়ে আমি এমন জায়গায় নিয়ে আসবো যেন 32কে পেরিয়ে না যায়। কেন? 32 তার বর্তমান বয়স আর 13 হচ্ছে তার বিয়ের সময়ের বয়সের রেশিও। 13 যদি নামতা পারো 13কে 13, 13 দুগুণে 26, 3 13 39। যাই 39 বললাম তখন 32কে ক্রস করে যাচ্ছে, তাই আমি 3 13 39 চেক করতে পারবো না, আমি 13 দুগুণে 26 চেক করার চেষ্টা করব। আমি দেখব বর্তমানে ভদ্রলোকের বয়স 32, 26 হতে গেলে এখান থেকে 6 মাইনাস হতে হবে,
ভদ্রলোকের বয়স যদি 6 মাইনাস করি তাহলে স্ত্রীর বয়সও 6 মাইনাস হবে। তাহলে আমি যদি মনে করি তার 6 বছর আগে বিয়ে হয়েছিল, তাহলে তখন তার বয়স ছিল 26 এবং তার স্ত্রীর বয়স ছিল 18। এই রেশিওটা যদি 2 দিয়ে কাটো 13:9 হবে, যেটা কিন্তু প্রশ্নে বলা ছিল। দেখতে পাচ্ছ বিয়ের সময় বয়স 13:9 ছিল। আমি এখানে দেখলাম সত্যি সত্যি বিয়ের সময় 13:9 হবে যদি তার বিয়ে 6 বছর আগে হয়, যেটা অপশান নাম্বার 3-তে আছে। এখানে মূল কনসেপ্টটা হচ্ছে বিয়ের সময় রেশিও 13:9 ছিল। ভদ্রলোকের বয়স যদি 13 থাকে বিয়ের সময়, তাহলে তার স্ত্রীর বয়স হবে 9। আমি 13 নামটা পড়ব যাতে করে এর আগে পর্যন্ত থাকে, তার কারণ হচ্ছে এটা যদি বর্তমান বয়স হয় বিয়ের সময় বয়স কম ছিল। তুমি 13 আর 9 ধরেও করতে পারতে, 13 দুগুণে 26 এটা ধরেও করতে পারতে। আমি 26 নিলাম, তার কারণ হচ্ছে 13 বছরের বয়সে বিয়ে হবে, এটা অ্যাবসার্ড। তবুও অঙ্কের ক্ষেত্রে অ্যাবসার্ড বলে কিছু নেই, কিছু একটা আসতেই পারে। তবুও সাধারণ বুদ্ধিতে মনে হয়েছে 13 দুগুণে 26, 9 দুগুণে 18। কারুর যদি 13 হয় তাহলে স্ত্রীর বয়স 9 হবে, এখনকার দিনে যেটা প্রায় দেখা যায় না। পরের প্রশ্ন 2-এর প্রশ্নে বলেছে মানুষের শরীরের কোনো অঙ্গে একটি ভাইরাস প্রতি সেকেন্ডে 3 গুণ হয়। 28তম সেকেন্ড ও 30তম সেকেন্ডে উৎপন্ন হওয়া ভাইরাসের সংখ্যার অনুপাত কত হবে? দেখো এটা উত্তর হবে 1:9। অঙ্কটা তুমি যদি বুঝতে পারো তাহলে সময় এইটুকুনি লাগবে। আগে বুঝে নাও, তারপর এই জাতীয় অঙ্ক 28তম 30তম কেন 28 32তম দিলেও তুমি তাড়াতাড়ি করতে পারবে। আমি আগে কনসেপ্টটা দেখাই। মনে করো 28তম সেকেন্ডে ভাইরাসের সংখ্যা ছিল x। 29তম সেকেন্ডে কত হবে? 3 গুণ করে হচ্ছে প্রতি সেকেন্ডে, তাহলে 29তম সেকেন্ডে সেটা হয়ে যাবে 3x। 30তম সেকেন্ডে কত হবে? যা ছিল তার থেকে আবার প্রতি সেকেন্ডে 3 গুণ হচ্ছে, 30তম সেকেন্ডে হয়ে যাবে 3x এর 3 গুণ অর্থাৎ 9x। বলেছে 28তম সেকেন্ড আর 30তম সেকেন্ডে যে ভাইরাসগুলো আছে তাদের রেশিও কত। 28তম সেকেন্ডে আমি x ধরেছি আর 30তম সেকেন্ডে 9x আসছে, তাহলে রেশিওটা আসবে 1:9, যেটা আমি প্রথমেই করেছিলাম। কিন্তু মনে করো 30 না দিয়ে 32, 34, 35 কিছু একটা দিতে পারে, তখন কি বসে বসে এইভাবে করবে? একদমই না। তোমাদের যে মূল জিনিসটা ভাবতে হবে সেটা হচ্ছে এখানে কত গুণ বলবে, সেটা হচ্ছে ফ্যাক্টর। 3 গুণ বলেছে, সেটাকে এইখানে লাগবে 3 টু দি পাওয়ার n। এই হচ্ছে তোমার সূত্র হবে, রেশিওটা হবে 1:3 টু দি পাওয়ার n। 1 কেন প্রথমে দেখো কম থাকে সবসময়, 30, 32, 34তম সেকেন্ডে বাড়ছে, তাহলে আমি বলবো যেহেতু বাড়ছে পরের সংখ্যাটা বড় হবে, তাই প্রথমে সবসময় 1 রাখবে। যদি বাড়ে তাহলে পরবর্তী সংখ্যাটা বড় হবে, অর্থাৎ 3 টু দি পাওয়ার n হবে। 3 হচ্ছে এখানে 3 গুণ দিয়েছে, চাই 4 গুণ দিলে এখানে 4 বসাতে, 5 গুণ দিলে এখানে 5 বসাতে। nটা কি? n হচ্ছে যে টাইমগুলো এখানে দেওয়া থাকবে সেই টাইম দুটোর গ্যাপ। যেমন এখানে একটা 28 টাইম দেওয়া আছে, একটা 30 আর 28-এর মধ্যে গ্যাপ অর্থাৎ বিয়োগফল, 30 থেকে 28 বাদ দিলে 2, তাই n এর ভ্যালু এক্ষেত্রে 2 হবে। তাহলে উত্তর হবে 1:3 স্কোয়ার অর্থাৎ 1:9। বোঝা গেছে? যদি এটা 28তম সেকেন্ড আর 32তম সেকেন্ডে চাইতো, আমি করতাম উত্তর হবে 1:3 টু দি পাওয়ার n। 28 আর 32-এর মধ্যে গ্যাপ কি? 28-এর পরে 29, 30, 31, 32 অর্থাৎ n এর ভ্যালু আসবে 4। সেক্ষেত্রে যদি 4 বসাও উত্তর হবে 1:81। যদি বলতো 28তম সেকেন্ড আর 32তম সেকেন্ডে অনুপাত, তাহলে এটা উত্তর হতো। বোঝা গেছে? পরের প্রশ্ন 3-এর প্রশ্নে বলেছে 700 টাকা এ, বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে এ বি এর অর্ধেক এবং বি সি এর অর্ধেক পায়, সি কত টাকা পেয়েছিল? এটা অপশান থেকে খুব তাড়াতাড়ি হবে। দেখো অপশান ধরার সময় আমি বলেছি সবথেকে ছোট সংখ্যা এবং সবথেকে বড় সংখ্যাটা প্রথমে ক্যালকুলেশনের মধ্যে আনবে না, বাকি দুটো ফিগারের মধ্যে যে ফিগারটা সবচেয়ে সুবিধাজনক তোমার মনে হবে সেখান থেকে ক্যালকুলেশন করা শুরু করো। এখানে এই অপশানগুলোর মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে 190, সব থেকে বড় 600, এই দুটোকে প্রথমে বাদ দাও। 300 আর 400 মধ্যে যে সংখ্যাটা তোমার ক্যালকুলেশন করতে সুবিধা হবে তুমি সেটাকে নিয়ে ধরো। এখানে বলা হয়েছিল যে বি সি এর অর্ধেক পাবে আর এ বি এর অর্ধেক পাবে, সি এর উত্তরটা এখানে দেওয়া আছে। আমি যদি সি 300 টাকা ধরি, আমি মনে করো দুটোর মধ্যে আমার মনে হলো 300 ফিগারটা ভালো। সি যদি 300 হয়, বি পাবে সি এর অর্ধেক অর্থাৎ 150 টাকা এবং এ পাবে বি এর অর্ধেক অর্থাৎ 75 টাকা। তাহলে তিনজনে মিলে যেটা পাবে সেটা কিন্তু এই 700 টাকা হতে হবে। এই তিনটেকে যোগ করে 700 হচ্ছে না, তাই 300 উত্তর না।
যদি 400 টাকা সি হতো, এটা উত্তর হলো না। 400 টাকা যদি সি হয়, বি পাবে তার অর্ধেক অর্থাৎ 200 টাকা, এবং এ পাবে বি এর অর্ধেক অর্থাৎ 100 টাকা। এরা তিনজনে মিলে দেখো 700 টাকা পাচ্ছে, তাই উত্তর হবে অপশান নাম্বার 2। পরের প্রশ্ন, 4 প্রশ্নে বলেছে রিনা ও মিনার বর্তমান বয়সের অনুপাত 3:1। 10 বছর পর রিনার বয়স মিনার বয়সের দ্বিগুণ হলে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত ছিল। দেখো, ক্রস প্রোডাক্ট মেথড সেখানেই অ্যাপ্লাই করব যেখানে দুটো রেশিও পাওয়া যাবে এবং যে কোনো একটা সংখ্যা 10 বছর পরে অথবা 10 বছর আগে ইত্যাদি বলা থাকবে। এখানে রিনা আর মিনার কথা বলা হয়েছে, এদের বর্তমান বয়সের অনুপাত 3:1 দেওয়া আছে। 10 বছর পরে তাহলে এরও 10 বাড়বে, এরও 10 বাড়বে। মিনার বয়সের দ্বিগুণ হলে রিনার বয়স মিনার বয়সের দ্বিগুণ, অর্থাৎ মিনার বয়স যদি 1 হয় রিনার বয়স হবে তার দ্বিগুণ। কখন? 10 বছর পরে, মানে রিনারও 10 বছর বেড়ে যাবে, মিনারও 10 বছর বেড়ে যাবে। এই দেখো, দুটো রেশিও পাওয়া গেল আর একটা সংখ্যা পাওয়া গেল, তখনই ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করব। এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, গুণ করে গুণফলগুলোর বিয়োগফল নেব। 3 একে 3, 2 একে 2, 3 আর 2 বিয়োগ করলে 1 আসে, 1 এখানে লিখব। এই ক্রস গুণ করব, এই ক্রস গুণ করব, 10 দুগুণে 20, 10 একে 10। বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যাটা বাদ দেবো, 20 থেকে 10 বাদ দিলে 10 হয়। 10 কি আসবে? 10 আসবে এইটা যাতে ছিল, এইটা হচ্ছে বছর, তাই 10 বছর। তাহলে 1 ইউনিটের ভ্যালু 10 বছর হলে রিনার বয়স হচ্ছে 3 ইউনিট। 1-এর ভ্যালু 10 হলে 3-এর ভ্যালু হচ্ছে 30, আর 1-এর ভ্যালু তো 10 এখানে আছে। তার মানে রিনার বর্তমান বয়স 30 এবং মিনার বর্তমান বয়স 10। বলেছে 5 বছর আগে তাদের বয়সের অনুপাত কত হবে। রিনা আর মিনার বয়সের অনুপাত চেয়েছে 5 বছর আগে। 5 বছর আগে রিনার বয়স কত ছিল? এখন যদি 30 হয়, 5 বছর আগে 5 কম হবে অর্থাৎ 25। মিনার এখন বয়স যদি 10 হয়, 5 বছর আগে 5 কম থাকবে অর্থাৎ 10 থেকে 5 বাদ দিলে হবে 5, অর্থাৎ রেশিও হবে 5:1, যেটা অপশান নাম্বার 2-তে আছে। 5 প্রশ্নে বলেছে এ ও বি এর আয়ের অনুপাত 3:2 এবং ব্যয়ের অনুপাত 5:3। যদি উভয়ে 200 টাকা সঞ্চয় করে তবে এ এর আয় কত। দেখো, এখানেও দুটো রেশিও দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, আমরা ক্রস প্রোডাক্ট মেথড অ্যাপ্লাই করতে পারি। একটা জিনিস খেয়াল রাখবে, ক্রস প্রোডাক্ট মেথডের লিমিটেশনটা কোথায় আছে। এখানে কি চেয়েছে? এ এর আয় চেয়েছে। যেটা চাইবে সেই রেশিওটা যেন তুমি প্রথমেই লেখো। যদি ব্যয় চাইতো, ব্যয়ের রেশিওটা তোমাকে প্রথমে লিখতে হতো। আয় চাইলে আয়ের রেশিওটা তোমাকে প্রথমে লিখতে হবে। যেমন এক্ষেত্রে এ আর বি এর কথা বলা হয়েছে, যেহেতু আয় চেয়েছে আমি দেখে নেব প্রথমে কি উত্তর চেয়েছে। আয়, আমি দেখব আয় কোথায় আছে, এইটা। তাহলে আয়ের অনুপাতটা আমি প্রথমে লিখব 3:2। তারপরে আমি আর একটা যে রেশিও আছে ব্যয়, তার রেশিও 5:3 লিখব। এবার দুজনেই 200 টাকা সঞ্চয় করে, তাই এখানেও 200 টাকা লিখলাম, এখানেও 200 টাকা লিখলাম। এটা ম্যান্ডেটরি নয় যে দুজনেই 200 টাকা হতে হবে, একজন 200 একজন 300 করলেও আমি এখানে 200 এখানে 300 লিখতাম। এই সংখ্যা নিয়ে কোনো সমস্যা নেই, বোঝা গেছে। এটা সেম হতে হবে তার কোনো মানে নেই, এটা 200 এটা 300 যা খুশি হতে পারে। এবার ক্রস প্রোডাক্ট, 3 তিরিককে 9, 5 দুগুণে 10, 10 থেকে 9 বাদ দিলে 1, 5 দুগুণে 10, 1000, 3 দুগুণে 6, 600, 1000 থেকে 600 বাদ দিলে হবে 400। তাহলে 1 ইউনিটের ভ্যালু 400। 400 কী হবে? এইটা কিসে ছিল? এটা টাকায় ছিল, তাই 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 400 টাকা। বলেছে এ এর আয় কত? এ এর আয় 3 ইউনিট। দেখতে পাচ্ছ, প্রথমে যেটা থাকবে সেটাই কিন্তু উত্তর বেরোবে। তুমি এইখান থেকে কিন্তু বাদবাকি করতে পারবে না। যদি ব্যয় চাই তো ব্যয়কে প্রথমে রাখতে, বোঝা গেছে। এর আয় হচ্ছে 3 ইউনিট, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে 1200 টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন, কোনো নিয়োগকর্তা তার কর্মচারীর সংখ্যা 9:8 অনুপাতে কমিয়ে দিল, কিন্তু তাদের মজুরি 14:15 হারে বাড়িয়ে দিল। যদি পূর্বে মোট বেতন 1890 টাকা থাকে, তবে এখন পূর্বের ও এখনকার মোট বেতনের পার্থক্য কত। কি বলেছে? কর্মচারীর যে সংখ্যা সেটা প্রথমে আর পরে এই হিসেব দিয়েছে। এটা হচ্ছে প্রথমে আর এটা পরে। কর্মচারীর যে সংখ্যা সেটা প্রথমে 9 থাকলে পরে উনি কমিয়ে দিয়ে 8 করে দিলেন। আর যে মজুরিটা দেওয়া হচ্ছিল সেই মজুরিটা 14:15 করলো, মানে প্রথমে যদি 14 টাকা করে দিত পরে 15 টাকা করে দিচ্ছে। তাহলে
প্রত্যেকজনের মজুরি যদি 14 টাকা প্রথমে থাকতো, প্রথমে 9 জন শ্রমিক ছিল, তাহলে মোট মজুরি কত হতো? 14 গুণিতক 9, 14 টাকা করে প্রত্যেকে পেত, 9 জন ছিল, 14কে 9 দিয়ে গুণ করলে 126। সেরকমই পরে 8 জন হয়েছে, 15 টাকা করে মজুরি, 15কে 8 দিয়ে গুণ করলে পরে মোট মজুরি 120 টাকা। আমি দেখলাম যে প্রথমে মোট মজুরি 126 থাকলে পরে মোট মজুরি 120 হলো, অর্থাৎ মজুরি 6 ইউনিট কমে গেল। এবার কি বলেছে? পূর্বে মোট বেতন 1890 ছিল। আমি দেখছি পূর্বে অর্থাৎ প্রথমে মোট বেতন ছিল 126 ইউনিট, কিন্তু ওরা বলেছে এই টাকাটা নাকি 1890 ছিল। কি চেয়েছে? এখন পূর্বের ও এখনকার মোট বেতনের পার্থক্য কত? পূর্বের মোট বেতন আর এখনকার মোট বেতনের মধ্যে পার্থক্য হচ্ছে 6 ইউনিট। এই 6 ইউনিটের ভ্যালু কত? এটাই কিন্তু প্রশ্নে চেয়েছে। 126কে আমি যদি ভাগ করি 21 দিয়ে, দেখো 6 আসবে তো। তাহলে আমি বলতে পারি এইটাকেও 21 দিয়ে ভাগ করে আমার উত্তর আসবে। 1890কে 21 দিয়ে ভাগ করলে এটা আসবে 90। দেখো 9 একে 9, 9 দুগুণে 18। তাহলে আমি বলতে পারবো এই যে ডিফারেন্স যেটা 6 ইউনিট, তার ভ্যালু হচ্ছে 90 টাকা। অর্থাৎ পূর্বের মোট বেতন এবং এখনকার মোট বেতনের পার্থক্য 90 টাকা, যেটা অপশান নাম্বার 4-তে আছে। পরের প্রশ্ন, 7 প্রশ্নে বলেছে সোনা ও রূপোর তৈরি সমান আয়তনের 6টি মুদ্রা গলিয়ে একটি মুদ্রা তৈরি করা হলো। এই মুদ্রাগুলির একটিতে সোনা ও রূপোর অনুপাত 2:1, অপর দুটিতে এই অনুপাত 3:5 এবং বাকিগুলিতে এই অনুপাত 2:1। নতুন মুদ্রাতে সোনা ও রূপোর অনুপাত কত? কি বলেছে? এখানে সোনা আছে আর রূপো আছে। ছটা সমান আয়তনের মুদ্রা আছে, এগুলোকে গলিয়ে একটা নতুন মুদ্রা তৈরি করা হবে, সেখানে সোনার উপর অনুপাত কত থাকবে? দেখো এখানে বলেছে একটাতে সোনার উপর অনুপাত 2:1, আমি লিখলাম এটা হচ্ছে প্রথমটাতে আছে 2:1। এবার অপর দুটোতে, মোট 3টের মধ্যে একটার কথা বলেছে, অপর দুটোতে এই অনুপাত 3:5। খেয়াল রাখো এইটা দুটো আছে, আমি এইটা এদিকে লিখছি, এটা 2 পিস আছে। আর বাকিগুলোতে কটা হলো? একটা আর দুটো, 3টে হয়েছে, মানে আর বাকি থাকলো 3টে। এই 3 পিসে কি বলছে? এই অনুপাত থাকবে 2:1। বোঝা গেছে? এই প্রশ্নটা দিয়েছে, এখানে একটা ছিল, এখানে দুটো, এখানে 3টে, তাহলে মোট 6টা এই অনুপাতে সোনার রূপো আছে। এবার একটা কথা বলেছিল এইগুলো সমান আয়তনের। আয়তনগুলোকে যেহেতু বলেছে সমান, তুমি প্রথমে আয়তন সমান করার চেষ্টা করবে। কিভাবে করবে? এখানে রেশিও যে সংখ্যাগুলো আছে এগুলোকে যোগ করো। 2 আর 1 3 আছে, 3 আর 5 যোগ করো 8 আছে, এবং 2 আর 1 3 আছে। করলে এই যে 3, 8 আর এটা 2:1, ইংলিশ ভার্সনটা দেখো 7:5 আছে, এটাই ঠিক, এটা 7:5 করে নাও, 7:5। তাহলে এটা 5 সাথে 12 আছে, এটা কারেকশান করো। ইংলিশ ভার্সন দেখো 7:5, এটা ঠিক আছে। তাহলে 7:5 আছে, তাহলে এটা 5 সাথে 12 হলো। এবার আয়তন সমান মানে 3, 8 আর 12র লসাগু বার করো। 3, 8, 12র লসাগু হচ্ছে 24। সব জায়গায় যদি 24 করতে চাও তাহলে 3কে 8 দিয়ে গুণ করতে হবে, 8কে 3 দিয়ে গুণ করতে হবে, এবং 12কে 2 দিয়ে গুণ করতে হবে। আমি আয়তনগুলো 3 8 24, 3 8 24, 12 দুগুণে 24 করলাম। এই ফিগারগুলোকে এবারে কেটে দাও। বোঝা গেছে? এবার এইটাকে কি দিয়ে গুণ করবে? এখানে 1 পিস থাকলে 1 দিয়ে গুণ করলে, এখানে 2 পিস থাকলে 2 দিয়ে গুণ করবে, এখানে 3 পিস থাকলে 3 দিয়ে গুণ করবে, করে এটাকে কেটে দাও। এবার দেখছো এখানে 8কে 8 দিয়ে এই রেশিওটাকে গুণ করো। 8কে 8 দিয়ে যদি এটাকে গুণ করি বেরোবে 16, এবং এটাকে গুণ করলে বেরোবে 8। এখানে 3 দুগুণে 6 আছে, 6 দিয়ে এটাকে গুণ করলে 3 6 18, এবং এটাকে গুণ করলে 5 6 30। এখানে 3 দুগুণে 6 আছে, 6 দিয়ে 7কে গুণ করলে 6 7 42, এবং 5কে গুণ করলে 5 6 30। তাহলে এটা হলো সোনা এবং এটা হলো রূপো। তাহলে সোনার মোট পরিমাণ এইগুলোকে সব যোগ করব। 42 8 50 60 70 76 সোনার পরিমাণ, আর এইটার পরিমাণ হচ্ছে 68। তাহলে নতুন যেটা তৈরি হলো
মুদ্রাটা, তাতে মোট সোনার পরিমাণ 76 আর মোট রূপোর পরিমাণ 68, বলেছে সেই সোনা রূপোর অনুপাত কত? 76:68। এটাকে যদি আমি 4 দিয়ে কাটি, 4 19 76 আর 4 17 68, অর্থাৎ রেশিও হবে 19:17, যেটা অপশান নাম্বার 3-তে আছে, দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন 8 প্রশ্নে বলেছে একটি ভগ্নাংশ যার সঙ্গে 1/27 যা অনুপাত 3/11 সঙ্গে 5/9 তাই অনুপাত, ভগ্নাংশটি নির্ণয় করো। ভগ্নাংশটা মনে করো x, এর সঙ্গে 1/27 যা অনুপাত সেটার মান হবে 3/11 সঙ্গে 5/9 অনুপাত তাই, 3/11 সঙ্গে 5/9 অনুপাত তাই হবে। আমরা জানি 1 4 2 3 সমানুপাতিক সিস্টেমে 1 আর 4 গুণ করতে হয় 2 আর 3, অথবা তুমি x বাই এইটা করতে পারো, 3/11 বাই 5/9 করতে পারো, ক্যালকুলেশন যেভাবে তোমার সুবিধে হবে। আমার মনে হচ্ছে 1/4 গুণ করতে হয় 1 আর 4, এটা গুণ করলে 5x বাই 9 আসে, ইজ ইকুয়াল টু সেকেন্ড আর থার্ড গুণ করব, সেকেন্ডে আছে 1/7, থার্ড আছে 3/11। এটাকে যদি কাটি 3 9 27, 9 9 কাটবে, তাহলে এক্সের ভ্যালু হবে 1/55, যেটা অপশান নাম্বার 1-এ আছে। পরের প্রশ্ন 9 প্রশ্নে বলেছে একটি ব্যাগে 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রার অনুপাত 1:2:3। যদি ব্যাগের মধ্যে মোট 30 টাকা থাকে তবে ব্যাগে 5 পয়সার মুদ্রার সংখ্যা কটি? দেখো 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রা আছে, তাদের অনুপাত আছে 1:2:3, এটা সংখ্যার অনুপাত, বোঝা গেছে। মুদ্রা আছে মানে সংখ্যা আছে 1:2:3 এই অনুপাতে। সংখ্যার অনুপাত যদি দেওয়া থাকে মূল্যের অনুপাতে বার করবে, যদি লিখে দেয় মূল্যের অনুপাত, যদি মূল্যের অনুপাত না লেখা থাকে সংখ্যার অনুপাতই ধরবে, আর যদি লেখা থাকে মূল্যের অনুপাত তাহলে তোমাকে সংখ্যার অনুপাতে বার করতে হবে। সংখ্যার অনুপাত দেওয়া থাকলে মূল্যের অনুপাত কি করে বার করবে জানো? এই যে ফিগারটা আছে এখানে কি আছে, সংখ্যার অনুপাত দেওয়া আছে 1, বাই করব, আমি দেখব 1 টাকায় 25 পয়সা কত পিস আছে, 1 টাকায় 4 পিস 25 পয়সা আছে, তাই 4 দিয়ে ভাগ করব, বোঝা গেছে। এটা দেখো এইটার ক্ষেত্রে এই সংখ্যা দেওয়া আছে 2, আমি ভাগ করব কি দিয়ে, দেখব 1 টাকায় 10 পয়সা কটা থাকে, 1 টাকায় 10 পয়সা 10টা থাকে, তাই 10 দিয়ে ভাগ। একই রকমভাবে এইখানে 3 লিখব, 1 টাকায় 5 পয়সা কটা থাকে, 1 টাকায় 5 পয়সা 20টা থাকে, তাই 20 দিয়ে ভাগ। সংখ্যা থেকে মূল্যের অনুপাতে গেলে ভাগ করলাম যেরকম, তেমন মূল্যের অনুপাত থেকে সংখ্যায় বার করতে গেলে আমি গুণ করব। কি দিয়ে গুণ করব? যেভাবে আমি বললাম যে 1 টাকার মধ্যে এইগুলো কতগুলো করে আছে, তাহলে 1/4:2:10:3 এটাকে একটা গোটা অনুপাতে বার করতে গেলে 20 দিয়ে সবাইকে গুণ করে দাও, 20 দিয়ে এটাকে গুণ করলে আসবে 5, 20 দিয়ে এটাকে গুণ করলে আসবে 4 এবং 20 দিয়ে এটাকে গুণ করলে আসবে 3, অর্থাৎ 25 পয়সা, 10 পয়সা এবং 5 পয়সার মুদ্রের মূল্যের অনুপাত হচ্ছে 5:4:3, বুঝে গেছে। তাহলে মোট মূল্য কত? 5 আর 4 9 আর 3 12 ইউনিট, কিন্তু এখানে মোট মূল্য দিয়েছে 30 টাকা, তাহলে আমি বলতে পারি 12 ইউনিটের ভ্যালু হচ্ছে 30 টাকা। কি চেয়েছে? যে 5 পয়সার মুদ্রার সংখ্যা কটা, আমি দেখব 5 পয়সার যে মুদ্রা আছে 5 পয়সার মুদ্রার ভ্যালু হচ্ছে 3 ইউনিট, দেখতে পাচ্ছ। তাহলে 3 ইউনিটের ভ্যালু কত আমি প্রথমে বার করি। 12 ইউনিটের ভ্যালু যদি 30 টাকা হয়, 3 ইউনিটের ভ্যালু বার করতে গেলে 12কে আমি 4 দিয়ে ভাগ করলে 3 আসে, তাহলে 30কেও আমি 4 দিয়ে ভাগ করে আমি বলবো 7.5 টাকা, অর্থাৎ 7.5 টাকা আছে কি 5 পয়সা, 5 পয়সা। এবার আমাকে বলেছে কতগুলো সংখ্যা আছে, আমি কি বললাম মূল্য থেকে যদি সংখ্যায় যা গুণ করবে, সংখ্যা থেকে মূল্য এলে ভাগ করবে, এখানে ভাগ করেছিলাম, এখানে টাকা এসছে অর্থাৎ মূল্য দেওয়া আছে, এখান থেকে সংখ্যায় বার করতে হবে কার? 5 পয়সার। আমি দেখব যে 1 টাকার মধ্যে 5 পয়সা কতগুলো থাকে, 1 টাকার মধ্যে 5 পয়সা 20 পিস থাকে, 1 টাকা মানে হচ্ছে 100 পয়সা, 5 পয়সা করে 100কে ভাগ করো, 20 পিস আছে, তাই এই 20 দিয়ে গুণ করলে তোমার উত্তর বেরোবে। 7.5কে 20 দিয়ে যদি গুণ করো তাহলে তোমার উত্তর হবে 150, যেটা অপশান নাম্বার 3-তে আছে, বোঝা গেছে। পরের প্রশ্ন 10 প্রশ্নে বলেছে যদি a:b = b:c হয় তবে a⁴ b⁴ এর মান কত? a:b অর্থাৎ a/b সমান দেওয়া আছে b:c অর্থাৎ b/c। আমি যদি ক্রস গুণ করি b² = ac পাবো।
এবার চেয়েছে a টু দি পাওয়ার 4 ইস টু b টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত। a টু দি পাওয়ার 4 রেখে দাও, b টু দি পাওয়ার 4কে এরকম লেখা যায় b স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার। তাহলে a টু দি পাওয়ার 4 b স্কোয়ারের ভ্যালু ac, আমি যদি এখানে বসাই তার স্কোয়ার, তাহলে এটা আসবে a টু দি পাওয়ার 4 a স্কোয়ার c স্কোয়ার। এই a স্কোয়ার যদি এখান থেকে কেটে দাও তাহলে এখানে দুটো পড়ে থাকে, তাহলে উত্তর আসবে a স্কোয়ার ইস টু c স্কোয়ার, যেটা অপশান নাম্বার 2-এতে আছে। পরের প্রশ্ন 11 প্রশ্নে বলেছে 6, 7, 15 এবং 17 প্রত্যেকটির সঙ্গে কোন সংখ্যা যোগ করলে সংখ্যাগুলি সমানুপাতে থাকবে। দেখো আমি বলেছি অপশান মেথড তোমরা করবে, সবচেয়ে ছোটোটা আর সবচেয়ে বড়টা বাদ দিয়ে মাঝখানের সংখ্যাগুলোকে ধরে। কিন্তু যেখানে তোমাকে বলা থাকছে যে প্রতিটা সংখ্যার সঙ্গে যোগ করতে হবে, তুমি যদি কোনো বড় সংখ্যা ধরো তাহলে ক্যালকুলেশনের ক্ষেত্রে তোমার কিন্তু সমস্যা আসবে। তাই পার্টিকুলারলি এই অঙ্কটার ক্ষেত্রে সবথেকে ছোট সংখ্যা ধরা স্টার্ট করো। সবথেকে ছোট সংখ্যা, তারপরের সংখ্যা, যদি না মেলে তারপরের সংখ্যা, তিনটে যদি না মেলে 4 নম্বরটা উত্তর হবে। অর্থাৎ আমাদেরকে ম্যাক্সিমাম 3টে অপশান কারেকশান অর্থাৎ চেক করতে হতে পারে। কি বলেছে, এর প্রত্যেকটার সঙ্গে কোন সংখ্যা যোগ করলে যোগফলগুলো সমানুপাতে থাকবে। দেখো এইগুলো, এইটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ। তুমি প্রথম বাই দ্বিতীয় লিখে নাও, একটু দূরে সমান চিহ্ন দিয়ে তৃতীয় বাই চতুর্থ লিখে নাও, জাস্ট পরপর প্রথম বাই দ্বিতীয়, তৃতীয় বাই চতুর্থ। এবার প্রত্যেকটার সঙ্গে যোগ করো, কোনটা যোগ করলে এরা সমানুপাতে থাকবে, অর্থাৎ এটা সমান এইটা হয়ে যাবে, সেটাকে চেক করো। এদিকটা সমান এদিকটা হবে, কোন সংখ্যা প্রত্যেকটার সঙ্গে যোগ করলে। আমি বলেছি সব থেকে ছোট থেকে স্টার্ট করো। মনে করো আমি যদি 3 জড়ি, তাহলে এর সঙ্গে 3 যোগ করব, এর সঙ্গে 3 যোগ করব, এর সঙ্গেও 3 যোগ করব, এর সঙ্গেও 3 যোগ করব। আমি দেখব যোগ করার পর বামপক্ষ আর ডানপক্ষ সমান হয়েছে কিনা। বামপক্ষ যদি দেখি, এইটা আসছে 9/10 সমান, ডানপক্ষে আসছে 18/20। দেখো 18/20কে যদি কাটো তাহলে 9/10 আসছে, অর্থাৎ বামপক্ষের সঙ্গে ডানপক্ষ সমান হচ্ছে। তাই আমার উত্তর হবে অপশান নাম্বার 4, যেটা আছে 3। বোঝা গেছে? পরের প্রশ্ন 12 প্রশ্নে বলেছে যদি a ইজ ইকুয়াল টু 2b ইজ ইকুয়াল টু 3c হয় তবে a ইজ টু b ইজ টু c কত। দেখো আমি অঙ্ক পড়লাম, পড়ার সঙ্গে সঙ্গে আমি বলবো উত্তর হবে অপশান নাম্বার 3। কেন সেটা দেখে নাও। দেখো এখানে a ইজ ইকুয়াল টু 2b ইজ ইকুয়াল টু 3c আছে। এই অঙ্কগুলোর সিস্টেম হচ্ছে a এর গায়ে কত আছে সংখ্যা 1, b এর গায়ে 2, c এর গায়ে 3 আছে। এই সংখ্যাগুলোর লসাগু বার করো না। 3, 2 আর 1-এর লসাগু হচ্ছে 6। তাহলে তুমি a ইজ টু b ইজ টু c চেয়েছে, ডাইরেক্ট কী করে বার করবে? ওই যে লসাগুটা বেরোলো, সেই লসাগুকে a এর গায়ের সংখ্যা অর্থাৎ 1 দিয়ে ভাগ করলে এটা বেরোবে। b এর উত্তর কত হবে? ওই লসাগুকে b এর গায়ে যে সংখ্যা আছে সেটা দিয়ে ভাগ করবে। এবং c এর ক্ষেত্রে হবে লসাগুকে c এর গায়ে যে সংখ্যা আছে সেটাকে দিয়ে ভাগ করবে। তাহলে উত্তর আসবে 6:3:2। আমি এটা করিনি, আমি প্রসেসটা বললাম 6:3:2 কী করে আসছে। আমি কিন্তু এইটা মনে মনে এত তাড়াতাড়ি করিনি। আমি যেটা করেছি, আমি এই অঙ্কগুলো করার সময় দেখে রেখেছি যে এখানে মনে করো a এর গায়ে 1 আছে, খেয়াল করো, b এর গায়ে 2 আছে, c এর গায়ে 3 আছে। অর্থাৎ a এর গায়ে সব থেকে ছোট সংখ্যা আছে 1, b এর গায়ে 1-এর থেকে একটু বড় 2 এবং c এর গায়ে সব থেকে বড় সংখ্যা আছে। খেয়াল রাখবে, যার গায়ে সব থেকে ছোট সংখ্যা থাকবে রেশিও করলে তার ভ্যালু সব থেকে বড় হয়ে যাবে। যদি এইভাবে সংখ্যাগুলো দেওয়া থাকে তাহলে যার গায়ে ছোট সংখ্যা থাকবে রেশিওতে তার ভ্যালু বড় হয়ে যাবে। আমি এইটা পড়তে পড়তেই দেখেছি যে a এর গায়ে সব থেকে ছোট সংখ্যা আছে মানে a সব থেকে বড় হবে, b এর গায়ে তার পরের সংখ্যা আছে অর্থাৎ b তার থেকে একটু বড় হবে এবং c এর গায়ে সব থেকে বড় সংখ্যা আছে মানে c সব থেকে ছোট সংখ্যা হবে। আমার মাথায় ঘুরছে a গ্রেটার দ্যান b গ্রেটার দ্যান c হবে, এইটা কোথায় আছে? একমাত্র অপশান পেয়েছি a এর থেকে b বড়, b এর থেকে c বড়, আর কোথাও নেই। তাই আমি এটাকে উত্তর বলেছিলাম। বোঝা গেছে? পরের প্রশ্ন 13 প্রশ্নে বলেছে m ও n দুটি বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের অনুপাত 2:1 হলে তাদের ক্ষেত্রফলের অনুপাত কত হবে? উত্তর হবে 4:1। যে কোনো 2D ফিগারের ক্ষেত্রে যদি করসপন্ডিং বাহুগুলোর রেশিও দেওয়া থাকে তাদের ক্ষেত্রফলের রেশিও হবে ওই অনুপাতটার স্কোয়ার। কি বললাম? যেমন মনে করো এখানে একটা বর্গক্ষেত্র, এটা হচ্ছে m, আর একটা বর্গক্ষেত্র দেওয়া আছে মনে করো
এটা মনে করো এম, এটা এন, কেন এম এরটা বড় দেওয়া আছে, এটা দেওয়া আছে 2, এটা দেওয়া আছে 1। করসপন্ডিং বাহু মানে কি, এই বর্গক্ষেত্রের যদি কর্ণ বলো তাহলে এই বর্গক্ষেত্রেরও কর্ণ বলতে হবে, এটাকে করসপন্ডিং বাহু। যদি আমি এই বর্গক্ষেত্রের একটা বাহু বলি তাহলে আমি এই বর্গক্ষেত্রের করসপন্ডিং বাহু হিসেবে বাহুকেই বলবো, এর কর্ণ এর বাহু এইভাবে বলবো না। যদি এই বর্গক্ষেত্রের কর্ণ বলা থাকে তাহলে ওই বর্গক্ষেত্রের কর্ণের কথাই বলতে হবে, বোঝা গেছে? যদি এরকম থাকে করসপন্ডিং বাহুগুলোর রেশিও যদি দেওয়া থাকে, তোমাকে যদি এরিয়া বা ক্ষেত্রফলের রেশিও বলে তাহলে জাস্ট এদের স্কোয়ার করবে, তাহলে উত্তর হবে 4:1, যেটা অপশান নাম্বার 4-এতে আছে। আর 3D ফিগারের ক্ষেত্রে যদি মনে করো তোমাকে চোঙ বলা হলো বা শঙ্কু বলা হলো, সেই সবের ক্ষেত্রে যদি আয়তন চায় তখন রেশিওগুলোর কিউব বার করতে হতো। অর্থাৎ যদি এইটাই কোনো 3D পিকচারের ক্ষেত্রে রেশিও হতো তাহলে তোমাকে যদি আয়তনের অনুপাত চাইতো তাহলে এখানে কিউব বসিয়ে দিতে। পরের প্রশ্ন 14 প্রশ্নে বলেছে দুটি পাত্র এ এবং বিতে অ্যাসিড ও জলের অনুপাত যথাক্রমে 2:3 এবং 4:3। কী অনুপাতে এই দুটি মিশ্রণ নিয়ে একটি নতুন মিশ্রণ তৈরি করলে তাতে অর্ধেক অ্যাসিড ও অর্ধেক জল থাকবে? অর্ধেক অ্যাসিড অর্ধেক জল মানে ওখানে রেশিও হচ্ছে 1:1। দেখো অর্ধেক আর অর্ধেক যদি রেশিও করো 1/2 অর্থাৎ 1:1, এই রেশিও দেওয়া আছে। এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করতে হবে, এ আর বি আমি যে কোনো একটা, এ এর অ্যাসিড বি এর অ্যাসিড অথবা এ এর জল এবং বি এর জল নেব। এর অ্যাসিড ও জলের অনুপাত 2:3 আছে, তাহলে এর ক্ষেত্রে অ্যাসিড কত থাকবে 2/5, আমি এটা এখানে বসালাম। তুমি জল নিয়েও করতে পারতে। তেমনি বি এর ক্ষেত্রে অ্যাসিড আর জলের অনুপাত 4:3 আছে, তাহলে অ্যাসিড কত অংশ আছে 4/7, অর্থাৎ 7-এর মধ্যে 4 আছে অ্যাসিড। এবার এখানে যেটা বেরোবে এই দুটোকে নিয়ে কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে অনুপাত হবে অর্ধেক অ্যাসিড অর্ধেক জল, অর্থাৎ 1:1। আমি এখানে দেখছি অ্যাসিড যদি 1 থাকে জল থাকবে 1, তাহলে আমি এইরকমই যদি অনুপাত বার করি তাহলে অ্যাসিড থাকবে 1/2, বোঝা গেছে? 2-এর মধ্যে 1 থাকবে অ্যাসিড। এই ভগ্নাংশগুলোকে ক্যালকুলেশন করা সমস্যা, তাই 2, 5 আর 7 এদের লসাগু বার করে না। হরে যে সংখ্যাগুলো আছে 2, 7, 5, 5, 2, 7-এর লসাগু 70, 70 দিয়ে সব ফিগারগুলোকে গুণ করে দাও। 70 দিয়ে একেও গুণ করে দাও, একেও গুণ করে দাও, আর একেও গুণ করে দাও। একে যদি গুণ করি তাহলে আসবে 14×2 = 28, এটা 7×10 70 কাটলে 4×10 40 এবং এটা 35×2 = 70। এই রেশিওটা যা বেরোবে অ্যালিগেশন প্রসেসে সেটাই কিন্তু তোমাদের উত্তর হবে। তাহলে এটা হচ্ছে এখানে 5 বেরোচ্ছে আর এখানে 7 বেরোচ্ছে, তাহলে রেশিওটা হচ্ছে 5:7, যেটা অপশান নাম্বার 2-এতে আছে, বোঝা গেছে? পরের প্রশ্ন 15 প্রশ্নে বলেছে এক ব্যক্তি তার জমানো টাকা তার ছেলে মেয়ে এবং স্ত্রীর মধ্যে এমনভাবে ভাগ করলেন যাতে করে ছেলে ও স্ত্রী এবং স্ত্রী ও মেয়ের প্রাপ্ত টাকার অনুপাত উভয় ক্ষেত্রেই 3:1 হয়। যদি তার মেয়ের প্রাপ্ত টাকা ছেলের প্রাপ্ত টাকার তুলনায় 10,000 টাকা কম হয় তবে তার জমানো টাকার মোট পরিমাণ কত হবে? ছেলে সন আর ওয়াইফ স্ত্রী এদের রেশিও 3:1, এটা 1, এবং স্ত্রী এবং তার ডটার এদের রেশিও 3:1 বলা আছে। দেখো স্ত্রী এখানে 1 দেখাচ্ছে, স্ত্রী এখানে 3 দেখাচ্ছে, এটা তো ঠিক না, কেন স্ত্রী তো সমান পরিমাণ টাকা পেয়েছে। তাই এখানে যদি 3 থাকে এখানেও 3 করার চেষ্টা করো, এটাকে 3 দিয়ে গুণ করলে 3 আসবে। রেশিওর একটা পার্টকে তুমি গুণ করতে পারো না, তাই এটাকেও 3 দিয়ে গুণ করো। তাহলে দেখা যাচ্ছে ছেলে 9 পেলে স্ত্রী পাবে 3, স্ত্রী যদি 3 পায় তাহলে মেয়ে পাবে 1। তাহলে আমি বলতে পারি ছেলে, স্ত্রী এবং মেয়ের প্রাপ্ত টাকার অনুপাত ছেলে 9 পেয়েছে, স্ত্রী 3 পেয়েছে এবং ডটার 1 পেয়েছে। রেশিওটা হচ্ছে এইটা, বোঝা গেছে? এবারে কি বলেছে যে ছেলের প্রাপ্ত টাকার তুলনায় মেয়ের প্রাপ্ত টাকা 10,000 টাকা কম। ছেলে 9 পেয়েছে, মেয়ে 1 পেয়েছে, তাহলে ছেলের তুলনায় মেয়ে কতটা কম পেয়েছে? 8 কম পেয়েছে। কিন্তু প্রশ্নে বলেছে 10,000 টাকা কম পেয়েছে। আমি দেখলাম 8 কম পেয়েছে, ওরা বলছে 10,000 টাকা কম পেয়েছে, তাহলে 8-এর ভ্যালু 10,000 টাকা। 1-এর ভ্যালু কত হবে? 10,000কে 8 দিয়ে ভাগ করো, 1250। চেয়েছে মোট জমানো টাকার পরিমাণ কত?
ছেলে মেয়ে স্ত্রী মিলে মোট কত টাকা পেয়েছে, এটাই তার জমানো টাকা ছিল। মোট 3 জনে মিলে পেয়েছে 9 আর 3 12 রাখে 13 ইউনিট, অর্থাৎ 13 ইউনিটের ভ্যালু কত? 1 ইউনিটের ভ্যালু যদি 1250 টাকা হয়, 13 ইউনিটের ভ্যালু হবে 13কে 1250 দিয়ে গুণ করো 16,250 টাকা, যেটা অপশান নাম্বার 2-তে আছে। পরের প্রশ্ন 16 প্রশ্নে বলেছে যদি x প্লাস ওয়াই ইস টু এক্স মাইনাস ওয়াই সমান 4:1 এবং y প্লাস জেড ইস টু ওয়াই মাইনাস জেড সমান 5:1 হয়, তবে x ইস টু জেডের মান কত? x প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান 4:1 দেওয়া আছে। দেখো এটাকে যদি যোগভাগ প্রক্রিয়া অ্যাপ্লাই করো, যোগভাগ প্রক্রিয়া মানে কি, এই লবে এইটা আছে, হরে এইটা আছে, এইদিকে 4 আছে, এইদিকে 1 আছে, এইটার সঙ্গে এইটাকে একবার যোগ করবে আর এইটা থেকে এইটাকে একবার বিয়োগ করবে, এটাকেই বলা হবে যোগভাগ প্রক্রিয়া। অর্থাৎ আমি যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে উপরে দেখবে লাস্ট পর্যন্ত কি হয়, লাস্ট পর্যন্ত থাকে এইটা বাই এইটা। অর্থাৎ আমি প্রথমে এইটার সঙ্গে এক্স প্লাস ওয়াইয়ের সঙ্গে যোগ করলাম নিচেরটা এবং আবার উপরেরটার সঙ্গে বিয়োগ করলাম নিচেরটা, বিয়োগ যাই করলাম এইটা হলো, এইটা কাটবে, এখানে এক্স কাটবে, এখানে 2x থাকবে, 2y থাকবে, 2x আর 2y এর মধ্যে 2 কেটে গেলে x আর y বেরোবে। বোঝা গেছে? একই রকমভাবে এইটা যদি করো, উপরেরটার সঙ্গে নিচেরটা যোগ হবে, 4 + 1 5, এবং উপরেরটা থেকে নিচেরটা বিয়োগ হবে, অর্থাৎ এটা হবে 3। এটা x/y এর ভ্যালু বেরোলো। একই রকমভাবে আমি যদি এইটাকে যোগভাগ প্রক্রিয়া করি, y প্লাস জেড ওয়াই মাইনাস জেড সমান 5/1 আছে, আমি যদি যোগভাগ প্রক্রিয়া করি এইটা উপরে বসে যাবে এবং এইটা নিচে বসে যাবে, আর এক্ষেত্রে এইটার সঙ্গে এইটা যোগ হবে, 5 আর 1 যোগ করলে 6, 5 থেকে 1 বিয়োগ করলে 4, এটা যদি কাটো 3/2, 2 দিয়ে কাটলাম। বোঝা গেছে? তাহলে x/y পেলাম, y/z পেলাম। আমি যদি x/y অর্থাৎ এর বামপক্ষ আর এর বামপক্ষ গুণ করে দিই, তাহলে আমাকে এর ডানপক্ষ আর এর ডানপক্ষ গুণ করতে হবে। তাহলে দেখো y কাটছে, পড়ে থাকছে x/z, x/z মানে হচ্ছে x ইস টু জেড, এখান থেকে পড়ে থাকছে উপরে 5 আর নিচে 2, অর্থাৎ x ইস টু জেডের পরিমাণ হবে 5:2, যেটা অপশান নাম্বার 1-তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো, যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।